25% উৎসব ভাতা মানি না, মানবো না। 25% উৎসব ভাতা ঈদের আগে উৎসব ভাতা দিতে হবে, দিয়ে দাও। ঈদের আগে উৎসব ভাতা দিতে হবে, দিয়ে দাও। বাজেটের আগে মেডিকেল ভাতা, বাজেটের আগে বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। 1000 টাকা বাড়ি ভাড়া মানি না, মানবো না। 25% উৎসব ভাতা মানি না, মানবো না। 25% উৎসব ভাতা শিক্ষক সমাজ মানে না। 25% উৎসব ভাতা শিক্ষক সমাজ মানে না। সারা বাংলার শিক্ষক সমাজ এক হও, লড়াই করো। সারা বাংলার শিক্ষক সমাজ এক হও, লড়াই করো। 25% উৎসব ভাতা মানি না, মানবো না। হ্যাঁ, প্রিয় সংগ্রামী শিক্ষক নেতৃবৃন্দ, আপনারা জানেন গত 12 তারিখ থেকে এই প্রেস ক্লাবের সামনে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর প্রাণের দাবি নিয়ে এই এমপিওভুক্ত শিক্ষক সমাজ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। আমরা এই 12 তারিখ থেকে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের দাবি আদায়ে রাজপথে ভূমিকা রেখে চলেছে। আপনারা জানেন শিক্ষকরা মাত্র 25% উৎসব ভাতা পায়। এই 25% উৎসব ভাতায় একজন শিক্ষকের 3150 টাকা উৎসব ভাতা হয়। এই 3150 টাকা দিয়ে কি আমাদের বাচ্চাদের কাপড় কিনে দেওয়া সম্ভব নয়। আমরা ঈদে আমাদের বাচ্চাদের কাপড় কিনে দিতে পারি না, আমরা ঈদে বাচ্চাদেরকে ভালো খাওয়াতে পারি না, ঈদে কুরবানি দিতে পারি না। এত কষ্টের পরে শিক্ষক সমাজ কিভাবে ঈদ করবে? সরকারের কাছে আমরা বলতে চাই যে শিক্ষকদেরকে আপনারা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেন। 1000 টাকা বাড়ি ভাড়ায় কি বস্তিতেও থাকা সম্ভব? বস্তিতেও থাকা সম্ভব নয়। কিন্তু 500 টাকা মেডিকেল ভাতা দেন। এই 500 টাকা দিয়ে একজন ডাক্তারকে দেখাতে গেলেই ভিজিটাই শেষ হয়ে যায়। ওষুধ কিনবো কি দিয়ে? সরকারের কাছে বলে যে কেন শিক্ষকতা পেশায় আপনারা এসছেন? অনেকে বলে, অনেক বুদ্ধিজীবী আপনারা বলে এই 97% শিক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করি আমরা। যদি আমরা এই 97% শিক্ষা ব্যবস্থা আমরা যদি না থাকতাম তাহলে আপনারা কাদের দিয়ে দেশে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতেন? আর সেই শিক্ষকদেরকে আপনারা অনাহারে রাখবেন, 25% উৎসব ভাতা দিবেন, 1000 টাকা বাড়ি ভাড়া দিবেন, 500 টাকা মেডিকেল ভাতা দিবেন। এইটা কখনো হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, এই যে ঈদ আসছে, এই ঈদের আগে আমাদের 25% উৎসব ভাতা বিলুপ করে শতভাগ উৎসব ভাতা দিতে হবে, সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে এবং মেডিকেল ভাতা দিতে হবে। আপনাদেরকে বলতে চাই, সারা বাংলার শিক্ষক সমাজ জেগে উঠেছে। আপনারা দেখছেন জেলা এবং উপজেলায় শিক্ষকরা শিক্ষার্থীদেরকে নিয়ে রাজপথে নামছে। যদি এই ঈদের আগে উৎসব ভাতা দেওয়া না হয়, সারা বাংলার শিক্ষক সমাজ কিন্তু এমন প্রতিবাদ মুখর হবে, শিক্ষা ব্যবস্থা কিন্তু অচল হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংগ্রামী শিক্ষক নেতা আবুল বাশার নাদিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আবুল বাশার স্যারকে। গত 12 তারিখ থেকে আমরা এমপিওভুক্ত শিক্ষক সমাজ এই আজকে 13তম দিন রাস্তায় পড়ে আছি। দেখেন, 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে একটা স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু আমরা কি সেই স্বাধীনতার স্বাদ এখনো পাচ্ছি? স্বাধীনতার সুফল কি আমরা ভোগ করতে পারতেছি? বিগত 15 বছর স্বৈরাচার হাসিনা আমলে আমরা এই ঢাকা প্রেস ক্লাবে দিনের পর দিন 1044 দিন আমরা আন্দোলন করেছি, কিন্তু হাসিনা সরকার
আমাদের এই দাবিকে মেনে নেয় নাই। তার এই পরিপ্রেক্ষিতে এই ছাত্র জনতা এই স্বৈরাচার এক গুয়ামি হাসিনা সরকারকে পতন করে নতুন বাংলাদেশের একটা জন্ম দিয়েছে। নতুন বাংলাদেশের মাধ্যমে আমরা নতুন আশার সঞ্চার হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি তার ভাষণে বলেছেন যে আপনারা যারা বিভিন্ন দাবি নিয়ে রাজপথে আছেন, প্রথমে আপনারা আমাদেরকে চিঠির মাধ্যমে, স্মারকলিপির মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে অবহিত করেন। আমরা ইতিমধ্যে অনেকগুলা ধাপ অতিক্রম করে ওনাকে আমরা লিখিতভাবে অবহিত করেছি, স্মারকলিপি প্রদান করেছি, মিডিয়াতে আমরা প্রেস কনফারেন্স করেছি। এরপরে আমরা আজকে এই রাজপথে আসতে বাধ্য হয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলতে চাই, স্বৈরাচার হাসিনার পতনের পরেও কি বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক সমাজ আজও সেই বৈষম্যের শিকার হবে? তাহলে এই বৈষম্য দ্রুত নিরসন চাই। এই নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না। আপনারা যারা উপদেষ্টা আছেন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা, আপনাকে অনেকবার আমি ব্যক্তিগতভাবে আমাদের জোটের নেতৃবৃন্দ সহ আমরা অবহিত করেছি। আমাদের বৈষম্যগুলো লিখিত আকারে আপনাকে জানানো হয়েছে, কিন্তু এরপরও আপনি কোন ইশারায়, কার ইশারায় এখনো আমাদের এই বৈষম্যগুলো নিরসন করতেছেন না, আমরা এখনো তা বোধগম্য নয়। তবে আপনি যার ইশারায় আপনি শিক্ষকদের এই বৈষম্য নিরসনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতেছেন না, মনে রাখবেন আপনার এই গতিও কিন্তু থাকবে না। এই ছাত্র জনতা যেমন স্বৈরাচার হাসিনাকে তার গতি থেকে টেনে নামিয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের দাবি যদি মেনে না হয়, আমরাও কিন্তু আপনাদেরকে টেনে নামাবো ইনশাল্লাহ। আমরা রাজপথ থেকে ঘোষণা দিতে চাই, মাত্র 220 কোটি টাকা আমাদেরকে প্রতি ঈদে বোনাস দেন, আর 400 কোটি টাকা যোগ করলে শতভাগ বোনাস দেওয়া যায়। বাংলাদেশের এই প্রেক্ষাপটে, বর্তমান বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে এখনো কোনো শিক্ষক যদি 12,500 টাকা বেতন পায় এবং তার 25% 3,220 টাকা উৎসবতা পায়, তাহলে কি এই বৈষম্য শেষ হইল? আমরা কিন্তু এখনো বৈষম্য থেকে মুক্তি পাই নাই। মাননীয় উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্য এবং বিশেষ করে শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে এই বৈষম্যগুলোর সাথে একমত পোষণ করেছেন। আপনার এই ঐক্যমত পোষণকে আমরা স্বাগত জানাই, কিন্তু মাননীয় উপদেষ্টা, আপনাকে বলতে চাই, হয় শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করুন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদান করুন, এবং এইগুলার ব্যাপারে আপনি আপনার কোনো প্রতিনিধির মাধ্যমেও আমাদের এই আন্দোলন মঞ্চে এসে আপনি ঘোষণা করতে পারেন, অথবা একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগামী ঈদুল ফিতর থেকেই আমাদের যাতে শতভাগ উৎসব ভাতা প্রদান করা হয় তার করণীয় ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক, আমাদের সংগ্রামী শিক্ষক নেতা, প্রিয় শিক্ষক নেতা আফজালুর রশিদ স্যার। আফজালুর রশিদ স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আফজালুর রশিদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রেস ক্লাব চত্বরে উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, আজকে এবং পরবর্তীতে যে সকল শিক্ষক ভাইরা আমার বক্তব্য শুনবেন, সকলকেই আমি আমার সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে একটি দেশের উন্নয়নের মূল যে শক্তি সেটি হলো শিক্ষা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে এই ৭১ থেকে এই ২৫ এই দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় এমন একটি জগাখিচুড়ি অবস্থা, এমন একটি তালগোল অবস্থা পাকানো হয়েছে যে এর মধ্যে যে সরকার মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার একটি অংশের মধ্যে এমপিওভুক্ত নামে একটি শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। আমরা যদি সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি স্টাডি করি, তাহলে আমরা আশ্চর্যান্বিত হই যে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা বলে কোনো ধরনের শিক্ষা ব্যবস্থা সারা পৃথিবীতে নাই। সারা পৃথিবীতে হয় প্রাইভেট নয় সরকার, এই দুটি ব্যবস্থাপনায় শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশে দেশ স্বাধীনের পরে আপনারা জানেন প্রিয় শিক্ষকবৃন্দ, ১৯৭৩ সনের ৭৩ দিন পর্যন্ত মাধ্যমিক শিক্ষকরা রাজপথে ছিলেন এবং স্কুল বন্ধ ছিল। ৭৩ সনে ৭৩ দিন স্কুল প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই বন্ধ থাকার সময়ে তখন শিক্ষক সমিতি ছিল, একটি মাত্র শিক্ষক সমিতি ছিল, সেটি বাংলাদেশ শিক্ষক সমিতি তথা বিটিএ শিক্ষক সমিতি ছিল। তখনকার বিটিএর সভাপতি সাহেব কামরুজ্জামান সাহেব ৭৪ দিনের সময়ে সরকারি কোনো ধরনের ঘোষণা ছাড়া সরকারের একটি অংশের সাথে আঁতাত করে এই বেসরকারি শিক্ষা ব্যবস্থা তথা এমপিওভুক্ত শিক্ষার একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই সময় থেকেই, সেই ৭৩ সনের ৭৩ দিনের আন্দোলনের থেকেই আমরা মূলত ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। আজকে দেখেন, আমার ডান দিকে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়, বাম দিকে রয়েছে শিক্ষা অধিদপ্তর। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই প্রেস ক্লাব চত্বরে আমরা বহুবার বক্তৃতা করেছি। এই যে দুইটি, ডান দিকে শিক্ষা মন্ত্রণালয়, বাম দিকে শিক্ষা অধিদপ্তর, আমরা বারবার বলেছি এই দুইটি প্রতিষ্ঠান আকণ্ঠ নিমজ্জিত ছিল দুর্নীতিতে। তারা শিক্ষকদের কাছ থেকেও তারা ঘুষ আদায় করত। এখন এই ২০২৫ সনে এক নদী রক্তের বিনিময়ে আমরা যে আবার স্বাধীনতা পেয়েছি, এর পরেও কি আপনারা বলতে চান যে শিক্ষকরা শিক্ষকতা পেশায় এসে তারা শিক্ষায় যারা অফিসার রয়েছেন তাদের দ্বারাই নিগৃহীত হবেন, বঞ্চিত হবেন, লাঞ্ছিত হবেন? এটা কি আপনারা চান? এটা কি দেশবাসী চায়? দেশবাসী যদি চায়, তারা যদি তাদের সন্তানদেরকে চায় যে তাদের সন্তানের একটা সুন্দর একটা ভবিষ্যৎ গড়ুক শিক্ষকরা, তাহলে অবশ্যই শিক্ষকদের কথা শুনতে হবে, শিক্ষকদের সাথে আলোচনা করতে হবে। সেই আলোচনার মধ্যে আমাদের যে প্রধান যে দাবি সেটা রয়েছে যে শিক্ষা বিভাগ থেকে সকল কুলাঙ্গারদেরকে বাদ দিতে হবে, সরিয়ে দিতে হবে। আমরা আজকের এই মঞ্চ থেকে আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করছি, শিক্ষা বিভাগে যারাই দুর্নীতিগ্রস্ত ছিল তাদের ব্যাপারে আপনারা ব্যবস্থা নিন। আমরা পরিষ্কারভাবে বলছি, তার পরবর্তীতে আপনারা
মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়কে আমরা অনুরোধ করব, আজকে যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ রয়েছেন, তাদের মাধ্যমে আপনারা আমাদের সাথে আলোচনা করুন, আপনারা আমাদের সাথে খোলা মনে আলোচনা করুন। আমরা রাষ্ট্র থেকে নীতি আসি নাই, এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে যে অর্থ রয়েছে সেই অর্থ সমন্বয় করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সকল শিক্ষক রয়েছেন, যে সকল কর্মচারী রয়েছেন, তাদের চাকুরি জাতীয়করণ করে এটিকে একটি সুন্দর ব্যবস্থাপনায় নিয়ে আসা যায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমরা এই সরকারের সময়ও লক্ষ্য করেছি, এই সরকারের মধ্যে বিগত সরকারের একটি ছায়া, একটি কুছায়া আমরা লক্ষ্য করেছি। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আমরা মনে করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডাকবেন, একটি কমিটি করে দিয়ে এটা কিভাবে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা যায় শিক্ষকদের কথা শুনবেন। তা না করে আমাদের কথা, আমাদের লিখিত বক্তব্য ওনারা নিলেন, এইগুলি ওনারা জানালেন যে এগুলি পর্যালোচনা করা হয়েছে, কিন্তু কাদের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে আমরা আজ পর্যন্ত সেটা জানি না। আমরা বারবার শিক্ষা মন্ত্রণালয়ে আমরা ছুটে গিয়েছি, আমরা বারবার জানিয়েছি যে শিক্ষার সাথে যে সকল অফিসারবৃন্দ রয়েছেন, যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছেন, তাদের সততার ব্যাপারে যথেষ্ট প্রশ্ন রয়েছে। শিক্ষা বিভাগের যদি কর্মকর্তাদের সততা নিয়ে প্রশ্ন তোলা যায়, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কখনোই একটি উন্নত সুখী নাগরিক সৃষ্টি করার জন্য আপনি সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি পারবেন না। আমরা ইতিমধ্যে আপনারা জানেন সরকার ডেভিল ধরতেছে, সরকার এটা ধরুন তো, সরকার ডেভিল ধরতেছে, কিন্তু আমরা আজ পর্যন্ত সরকারকে শিক্ষা বিভাগের যে সকল ডেভিলরা রয়েছে তাদেরকে আমরা ধরতে দেখিনি। আমরা এই জাতীয়করণের এই মঞ্চ থেকে আমরা ঘোষণা দিতে চাই, অনতিবিলম্বে শিক্ষা বিভাগের যে সকল অফিসার রয়েছেন, যারাই শিক্ষকদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন, যারা শিক্ষা বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যারা এই দেশের সম্পদকে নিজের পকেটে ঢুকিয়েছেন, তারাই ডেভিল, তাদেরকে ধরতে হবে, অবশ্যই ধরতে হবে। আমাদের কথা হলো স্পষ্ট, আমরা এখানে যে সকল প্রতিনিধিরা আছি, আমরা রয়েছি, আমাদের এই অবস্থান যতদিন পর্যন্ত একটি স্বাধীন দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা না করবে, ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান অবশ্যই এখানে আমাদের থাকবে। কশিন কালেও আমরা হেরে যাব না, আমরা হারতে আসিনি। আমাদের যে ন্যূনতম যে দাবি, শিক্ষা ব্যবস্থার যে বৈষম্য, সরকারি বেসরকারি নয়, এখানে পাহাড় সম বৈষম্য। এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও করতে ঘুষ লাগে। একটা ছেলে যখন এমএ পাশ করে, আপনার আমার সন্তানের, রাষ্ট্রের সন্তানগুলোকে যখন শিক্ষা দিতে সে মনস্থ করে, এবং রাষ্ট্রের যখন কুচক্রী মহল সে তার কাছ থেকে টাকা আদায়ের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়, তাদেরকে যদি এই সরকার যদি নিবৃত্ত না করতে পারে, তাদেরকে যদি আইনের আওতায় সুপর্দ না করতে পারে, তাহলে দেশ কখনোই আগাবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, শিক্ষকদের দাবি খুবই নগণ্য। এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থায় এমন পরিমাণ টাকা রয়েছে, এই টাকা সমন্বয় করলেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করে ওই টাকা এবং এর যে অবকাঠামো রয়েছে, শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে জমি রয়েছে, যে পুকুর রয়েছে, যে গাছ দোকানপাট রয়েছে, এদের জন্য এইগুলি ব্যবস্থাপনার জন্য আমরা মনে করি যে আরেকটি নতুন মন্ত্রণালয় খুলতে হবে। আপনারা জানেন যে এই সকল সম্পদ এখন বিভিন্ন কুচক্রী মহল কক্ষিগত করার ষড়যন্ত্র করছে, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই সকল অনেকগুলি বেদখল হয়ে গেছে। এইগুলি থেকে
সরিয়ে আনতে আমরা সরকারে বারবার বলেছি যে আপনারা শিক্ষা ব্যবস্থা এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি সহ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য আপনারা প্রকল্প গ্রহণ করুন। আপনারা সৎ এবং যোগ্য যে সকল শিক্ষা অফিসার রয়েছে তাদের নিয়ে আপনারা কমিটি করে দেন। আমরা তাদের সাথে বসি, আমরা তাদের সাথে আলোচনা করি, আলোচনা করে এটা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের আয় দিয়ে জাতীয়করণ করা যায়। যদি জাতীয়করণ হয়, আপনারা জানেন যে ঢাকায় এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে মাসে ৫,০০০ টাকা বেতন প্রদান করতে হয়, অথচ এটা মাত্র ১০০ থেকে ২০০ টাকায় এই সন্তানকে মাসিক টাকা দিয়ে এটা পড়ানো সম্ভব। মাত্র ১০০ থেকে ২০০ দিয়ে এটা পড়ানো সম্ভব। গ্রামের ছেলেদের ৫০ টাকা বেতন যদি সরকার করে এবং যে ফিস নেওয়া হয় সেটা যদি ৪ ভাগের ১ ভাগ করে দেওয়া হয় তাহলে আপনাদের পরীক্ষা নেওয়ারও কোনো সমস্যা থাকবে না এবং এই টাকা দিয়েই জাতীয়করণ করা সম্ভব। এখন একটা প্রশ্ন থেকে যে এখন এইভাবে ৫,০০০ টাকা নিচ্ছে, এত টাকা নিচ্ছে, টাকা যায় কোথায়? এখন এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। এই যে টাকা, এই টাকা তো আমার শিক্ষক ভাইরা পায় না। এই টাকা বিভিন্ন এই যে লুটেরা গোষ্ঠী, রাষ্ট্রের লুটেরা গোষ্ঠী, শিক্ষা অফিসার এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যারা লেজর ভিত্তি করে, যারা বিভিন্নভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের এই টাকাগুলি তারা কুক্ষিগত করে। আপনারা জানেন যে পত্রপত্রিকা আপনারা দেখতেছেন যে কিভাবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সদস্য হওয়ার জন্য কিভাবে কামড়াকামড়ি শুরু হয়েছে। এটা দেখতেছেন, এটা দেশ স্বাধীনের পরে থেকেই এটা শুরু হয়েছে। এখন কি এই দেশে এইভাবেই কি চলবে? দেশের উপদেষ্টা মন্ডলী কি এভাবেই চালাবে? আর যদি কেউ এইভাবে চালাইতে চায়, আমরা সেটা রুখে দেওয়ার জন্যই আমরা এবারে সংকল্প নিয়েছি। আমরা শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি। প্রেস ক্লাবের সামনে অবস্থান থাকবে। এর পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানের আয় জাতীয় ঘোষণা করা হয়, তাহলে ছাত্ররা রাস্তায় নামতে বাধ্য হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করি, এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যদি রাস্তায় নেমে আসে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এটা চিন্তা করুন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ভাইরা যারা বয়কট করছেন, আমি আপনাদের অনুরোধ করব যে শিক্ষকরা যে সকল ছাত্রীদেরকে পাঠদান করে তাদেরকে নিয়ে আপনারা রাস্তায় নামাতে বাধ্য করবেন না। আমাদের এইবারে যদি দাবি দেওয়া না মানা হয়, আমাদের স্ত্রী সন্তানরাও রাস্তায় নামতে বাধ্য হবে। তখন যদি পরিস্থিতি খারাপ হয়, এর দায় দায়িত্ব নিতে হবে মাননীয় শিক্ষা মন্ত্রী, এর দায়িত্বে যিনি রয়েছেন শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং তাদের অধীনস্থ যারা ডিজি রয়েছেন তাদেরকেই নিতে হবে। আমরা বারবার বলছি এটা টাকার বিষয় নয়, টাকা শিক্ষা প্রতিষ্ঠানেই রয়েছে। এই টাকা অ্যাডজাস্ট করে শুধু জাতীয়করণ করে দেন। এরপরে যদি আপনারা মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানের টাকা নিয়েই ৯-৬ খেলবেন, এইগুলি এই অবস্থায় করতে থাকবেন, তাহলে এবারে ভুল, আপনাদের সিদ্ধান্ত ভুল হবে। আমরা যারা দুর্নীতিগ্রস্ত রয়েছে সারা দেশে শিক্ষা অফিসাররা, প্রয়োজনে আমরা সেটা শ্বেতপত্র প্রকাশ করব, কোন লোকের ছেলে শিক্ষা অফিসার ছিল, কিভাবে টাকা পয়সা খেয়েছে, কোন প্রকল্পের, সেগুলিও কিন্তু আমরা হাত দিব। আমরা এবারে ছেড়ে দেব না, পরিষ্কার কথা। প্রিয় সহকর্মী ভাই ও বন্ধুরা, আজকে
একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, কিছু বাংলাদেশের দেশ স্বাধীনের পরে যে শিক্ষক সংগঠন রয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের যারা রাজনীতি করেছে, আপনারা জানেন বেশিরভাগই শিক্ষকদেরকে রাজনৈতিক দাবার গুটি হিসাবে ব্যবহার করেছে। তারা শিক্ষকদেরকে দাবার গুটি হিসাবে ব্যবহার করে তারা রাজনৈতিক ফায়দা লুটেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের পৈতৃক সম্পত্তি বানিয়েছিল। এইবারেও যদি এই সকল তথাকথিত শিক্ষক নেতারা যদি মনে করে শিক্ষকদেরকে দাবার গুটি হিসাবে ব্যবহার করবে, তারা ভুল করবেন। এইবারে আমরা শিক্ষকরা আমাদের সন্তানাদি নিয়ে, আমাদের পুষ্য, আমাদের পিতামাতাদেরকে নিয়ে সামনের যে ভোট আছে, সেই ভোটে যদি প্রভাব পড়ে, তখন কিন্তু যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, যারা শিক্ষক নামেই রাজনীতি করেন, আমরা তাদেরকে বলবো, যারা শিক্ষকতা পেশায় আছেন, শিক্ষকতা পেশাকে ভালোবেসে শিক্ষায় যে সকল বৈষম্য রয়েছে, শিক্ষায় যে সকল সমস্যা রয়েছে, সেইগুলি নিয়ে কথা বলুন। যদি শিক্ষকদেরকে দাবার গুটি হিসাবে ব্যবহার করতে চান, সেই গুটির চাল এই বছর উল্টা ভাবে দেওয়া হবে, উল্টা ভাবে দেওয়া হবে। আপনারা জানেন ঢাকার সবুজ বিদ্যাপীঠ নামক একটি স্কুল রয়েছে, সেখানে কখনোই সবুজ বিদ্যাপীঠ স্কুলে হাই স্কুল ছিল 1 to 10 সেটা শিক্ষা প্রতিষ্ঠান। সবুজ বিদ্যাপীঠ যাত্রাবাড়িতে প্রাণ শিক্ষক শেখ কাউসার আহমেদ, ওনার বাড়ি গোপালগঞ্জ। তিনি একজন শিক্ষক নেতা। তিনি বিনা কারণে শিক্ষকদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে, তিনি বিটিএ শিক্ষক সংগঠনের সাথে যুক্ত থাকা সত্ত্বেও তিনি আমাদের এমপিইউ থেকে 4% কর্তনে স্বাক্ষর করে সেটাকে জায়েজ করার চেষ্টা করেছেন। কিন্তু নাজায়েজ যেটা হয় সেটা নাজায়েজই থাকবে, সেটা জায়েজ হবে না। এই কাউসার আলী শেখ এক সময় তার নাম, কোন সময় শেখ আগে দেয়, কোন সময় শেখ পরে দেয়, কোন সময় আলী লেখে, কোন সময় আহমেদ লেখে। এই ভদ্রলোক এখন তার বেতন, তখন সে স্কুল থেকে বেতন নিয়েছে 1,10,000 টাকা মাসিক। স্কুল থেকে জায়েজ করে তার পকেটস্থ কমিটি দ্বারা 1,10,000 টাকা বেতন নিয়েছে। এর পরবর্তীতে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতেই নিয়োগের সাথে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ইন্টারনাল টাকাতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে আমরা জানতেছি। এইগুলি শিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন কর্মকর্তারা তৎকালীন সময়ে এটা তারা তদন্ত করেছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে শিক্ষা বোর্ডের আরবিট্রেশন বোর্ড দ্বারা এই জনাব কাউসার আলী শেখ সম্পূর্ণরূপে বরখাস্ত হয়েছেন। আপনারা আপনাদের জানা উচিত, আপনাদের জ্ঞাতার্থে আপনারা ছবি নিবেদন করতে, শিক্ষকতা পেশায় যদিও আরবিট্রেশন বোর্ডে চুরির অভিযোগে, শিক্ষা প্রতিষ্ঠানের টাকা লুটের অভিযোগে, তাহলে তার নামের আগে এবং পিছনে কোন জায়গায় শিক্ষক পদবি ব্যবহার করা যায় না। কিন্তু আমরা দেখলাম এই কাউসার শেখ তিনি আমের পূর্বে কিভাবে দেখেন, আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। এই কাউসার আলী শেখ এখন শিক্ষকদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে এই বরখাস্ত কাউসার আলী শেখ শিক্ষকদের আন্দোলনকে ভিন্নভাবে প্রভাব করার জন্য চক্রান্ত করছে এবং সাথে সাথে আরো কিছু রাজনৈতিক লেজুর ভিত্তিক কিছু সংগঠনের নেতৃবৃন্দ এমন হীন কর্ম করার অপচেষ্টা চালাচ্ছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা আজকে এই ঢাকা জাতীয়
প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের পাশে আমরা স্পষ্ট করে বলতে চাই, শিক্ষকরা এইবারে চোখ কান খোলা রয়েছে। আমরা পরিষ্কার করতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানের আয় নিয়ে, রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে জাতীয়করণের ঘোষণা দিন। টাকার ব্যবস্থা শিক্ষক এবং অফিসাররা মিলে কিভাবে আছে আমরা দেখিয়ে দেব। যদি আমরা না পারি, আমরা যদি ব্যর্থ হই, প্রয়োজনে আমরা কথা দিচ্ছি, আমরা যারা যাব হিসাব নিয়ে যাব, হিসাব নিয়ে যখন আমরা বসবো সরকারের গুরুত্বপূর্ণ লোকদের সাথে, যদি আমরা ব্যর্থ হই, ব্যর্থতার দায়ে আমাদের কোমরে যদি দড়ি লাগানো হয়, আমরা সেই কোমরে দড়ি লাগাতেও আমরা প্রস্তুত রয়েছি। আমরা জানি যে টাকা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে টাকা রয়েছে, সেই টাকা দিয়ে জাতীয়করণ হয়ে আমরা একাধিকবার আমরা দেখেছি আরো টাকা উদ্ধৃত থাকে। এই কারণে আমরা আজকে, আমি জাতীয়করণ মঞ্চের সভাপতি হিসাবে, আমি এই মঞ্চের একজন হিসাবে, আমি একজন সাধারণ শিক্ষক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে, আমি আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, যারা শিক্ষা বিভাগের, যারা জ্ঞানী গুণী, বিশেষত যারা দুর্নীতির সাথে যারা নিজেদেরকে জড়ান না, এই সকল অফিসারদেরকে আমরা অনুরোধ করছি, গোয়েন্দা সংস্থার লোকদেরকে আমরা অনুরোধ করছি, সাংবাদিকদেরকে অনুরোধ করছি যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আপনারা আপনার লেখনী, আপনাদের কর্ম প্রচেষ্টা, আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। আমাদের যে ক্ষুদ্র দাবি রয়েছে, এই দাবি আপনারা মেনে নিন। যদি দাবি মেনে না নেন, তাহলে আমরা যারা অর্ধভুক্ত, আমরা যারা মজলুম শিক্ষক, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা এইবারে আমরা রাজপথ ছাড়বো না, এই শপথ নিয়ে যেহেতু এসেছি, সুতরাং দাবি আপনাদেরকে মানতেই হবে। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, বিশেষত সাংবাদিক ভাইদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এখন এই বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।